খবরের শুরুতেই দেখে নেব শিরোনাম। মমতার সিঙ্গুরের সবার দিনেই শক্তি দেখালো তৃণমূল, শয়ে শয়ে মানুষ যোগ দিলেন ঘাসফুলে, ফিকে পদ্ম শিবির। নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভোটের আগে নীতিনের মন্তব্যে তোলপাড়, গর্জে উঠল তৃণমূল কংগ্রেসও। বাংলায় স্বৈরাচারী বিজেপি ঢুকতে দেব না, সিঙ্গুরের জনসভা থেকে গর্জন তৃণমূল নেত্রীর। ভোট ঘোষণার আগেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ শীর্ষ কর্তাদের তুলল কমিশন, কেন? জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, মায়েরা জবাব দেবে, সিঙ্গুরের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার। মার্চের শুরুতে শিলিগুড়ি থেকেই রাজ্য জুড়ে রথযাত্রা বিজেপির, চুপ করে বসে নেই তৃণমূল কংগ্রেসও। লাঞ্চের পরে তৃণমূল বলবে আর ভোট লড়ব না, দুর্গাপুর থেকে কেন এমন মন্তব্য শুভেন্দুর? বিজেপি সাংসদের স্ত্রী যোগ দিলেন তৃণমূলে, খবর শুনেই খগেন বললেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। বুধবার দুপুরে মোথাবাড়ি বিধানসভার রাজনগর অঞ্চলে তৃণমূল ও বিজেপি শতাধিক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজনগর অঞ্চল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ টুমির শেখ, রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য শোভা মণ্ডল এবং তার স্বামী, স্থানীয় বিজেপি নেতা নিবারণ মণ্ডল এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এদিন মোথাবাড়ি বিধানসভার রাজনগর এলাকায় তৃণমূল কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নবাগতদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিজেপি ও কংগ্রেস ছেড়ে আসা শোভা মণ্ডল ও মোহাম্মদ টুমিন শেখ জানান, দীর্ঘদিন ধরে দলে থাকলেও তারা কোনো যোগ্য মর্যাদা পাননি। তাদের অভিযোগ, বিভিন্ন সময় দলের কর্মী সমর্থকেরা হয়রানি ও নির্যাতনের শিকার হলেও জেলা নেতৃত্ব পাশে দাঁড়ায়নি। পাশাপাশি বিরোধী দলের থেকে সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করার সম্ভব হচ্ছিল না বলে জানান তারা। যোগদানকারীদের আরও বক্তব্য, রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে উন্নয়নমূলক কাজ এবং একাধিক জনমুখী সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, তাতেই অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলে এসে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার সুযোগ পাবেন বলেই তাদের বিশ্বাস। এ বিষয়ে মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে বিজেপি ও কংগ্রেস ছেড়ে বহু নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। সামনে বিধানসভা নির্বাচন, তাই মালদা জেলার 12টি আসন দখল করাই দলের লক্ষ্য। সেই উদ্দেশ্যে বিভিন্ন ব্লক ও অঞ্চলে ধারাবাহিকভাবে যোগদান কর্মসূচি চলছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ দেখেই এদিন বিজেপি ও কংগ্রেসের বহু পুরনো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবার আসছি পরবর্তী সংবাদে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন, এমনই মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বুধবার দুর্গাপুরে বর্ধমান ইউনিটের বিজেপি কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশ তথা গোটা বিশ্বকে শিক্ষায় নতুন দিশা দেখিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। নীতিন নবীনের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক কটাক্ষ। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সিপিএম ও কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। বিরোধীদের অভিযোগ, বাঙালির সংস্কৃতি ও মনীষীদের বারে বারে টেনে এনে অপমান করছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আগামী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঙালি ভোটারদের মন পেতে নীতিন নবীন তার ভাষণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, উত্তম কুমার ও সত্যজিৎ রায় সহ একাধিক বাঙালি মনীষীর নাম উল্লেখ করেন। তিনি দুর্গাপুরের স্টিল সিটির রাজীব গান্ধী ময়দানে কমল মেলা উদ্বোধন উপলক্ষে এই সভায় বক্তব্য রাখেন। এদিন দুর্গাপুরেই বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কৌশলগত নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ডক্টর সুকান্ত মজুমদার, রাহুল সিনহা সহ অন্যান্য শীর্ষ নেতা। এদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, বাঙালি মনীষীদের সম্পর্কে বিজেপির অভিজ্ঞতা নতুন নয়, অতীতেও বিজেপি নেতাদের একাধিক বিতর্কিত মন্তব্য সামনে এসেছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বাঙালি মনীষীদের নাম ভুল উচ্চারণ করা কিংবা বিকৃতভাবে উপস্থাপন করা বিজেপি নেতাদের নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার 19বিংশ শতাব্দীর সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা বলে সম্বোধন করে বিতর্কে জড়িয়েছিলেন। মধ্যপ্রদেশের
এক বিজেপি নেতা সমাজ সংস্কার রাজা রামমোহন রায়কে ব্রিটিশ এজেন্ট বলেও কটাক্ষ করেছিলেন। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস বাকি, তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে রাজ্যের শাসক দল অবৈধ অনুপ্রবেশকারীদের আড়াল করছে এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে রাজনীতি করছে। নীতিন নবীনের দাবি, রাজ্যে চলমান এসআইয়ের প্রক্রিয়াকে ব্যাহত করতেই তৃণমূল নোংরা রাজনীতি করছে। তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে। তার কথায়, যেখানে নির্বাচন কমিশন অনুপ্রবেশকারী ও ভুয়ো ভোটারদের চিহ্নিত করে বাদ দেওয়ার লক্ষ্যে দৃঢ় অবস্থান নিয়েছে, সেখানে রাজ্যের শাসক দল তাদের রক্ষা করতেই সক্রিয়। এবার আসছি পরবর্তী সংবাদে। এসআইআর থেকে বাংলার বঞ্চনা, পরিযায়ী বাংলাভাষী শ্রমিকদের মারধর সব বিষয় নিয়েই বুধবার সিঙ্গুরের সভা থেকে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঙ্কার, বিজেপিকে বাংলায় ঢুকতে দেব না, ওদের অহংকার চূর্ণ বিচূর্ণ করব। একই সঙ্গে সাধারণ মানুষকে আরও একবার আশ্বস্ত করে তিনি বলেন, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প হবে না। কেন্দ্র ও নির্বাচন কমিশনকে একযুগে নিষ্ণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কমিশন বিজেপির কথা মতো চলতে গিয়ে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করছে। সাধারণ মানুষ থেকে বিএলওর মতো সরকারি আধিকারিকও আত্মহত্যা করছেন, অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আপনার স্ত্রীর পদবি কী? স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর টাইটেল কী? বাংলার মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি যায়, পদবি পাল্টে যায়, তাই বলে এসআইআর ডাকবে? আমাকে জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে দিলে মায়েরা বোনেরা জবাব দেবে, কৃষকেরা জবাব দেবে। এরপরে তিনি এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদ করে গর্জে ওঠেন, বলেন, আজ না হলে কাল তো আমি যাবই দিল্লি, দরকারে কোর্টে আমি যাবই। আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসাবে সব ডকুমেন্ট রেখে দিয়েছে। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রীর কথায় ওরা ঔদ্ধত্য দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। সব অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। শুধু আপনারা পাশে থাকুন, সুস্থ থাকুন। এসআইআর প্রক্রিয়ায় সকলকে সহযোগিতা করতে বলেন মুখ্যমন্ত্রী। মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, চিন্তা করে নিজের শরীর খারাপ করবেন না, আত্মহত্যা করবেন না। এটা বাংলা, ডাকছে ডাকুক, যাবেন। এটা বাংলা, এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। এদিনের সভা থেকে বাম ও বিজেপিকেও একযুগে আক্রমণ করেন তিনি। খুব উগড়ে দিয়ে বলেন, আমি কিন্তু জীবন দিয়ে লড়াই করি, অনেক অত্যাচার সহ্য করেছি সিপিএম আমলে। 26 দিন এই সিঙ্গুরে অনশন করেছি। সিঙ্গুর আন্দোলনের একটা বড় অংশ 2006-2008 এখানেই কেটেছে। এরপর বিজেপি এসে এসআইআর এর নামে এনআরসির চক্রান্ত করছে। বিজেপি গত 10 বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, আমাদের উন্নয়ন দেখছে আর লুচির মতো ফুলছে। যারা মানুষকে হত্যার চক্রান্ত করছে তাদের ধিক্কার জানাই। এদিন সভা থেকে বাংলা ভাষা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী। বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে কেন্দ্রের স্বীকৃতি প্রদানকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 5 বস্তা বই পাঠিয়েছি, রিসার্চ টিম তৈরি করেছি, আমরা বলেছি বলেই তোমরা স্বীকৃতি দিয়েছ। একই সঙ্গে ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়েও সরব হন তিনি। এবার আসছি পরবর্তী সংবাদে। ভোটের সময় বাংলার শীর্ষ আমলা ও পুলিশ অফিসাররা এবার কাজ করবেন অন্য রাজ্যে। তাদের ভিন রাজ্যে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাংলার স্বরাষ্ট্র সচিব সহ বেশ কয়েকজন সিনিয়র আইএএস অফিসার ও আইপিএস অফিসার তুলে নিল কমিশন। আগামী 5 ও 6 ফেব্রুয়ারি তাদের ট্রেনিং দেওয়া হবে, সেই সংক্রান্ত চিঠিও এসেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে 10 জন করে আইএএস ও আইপিএস তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রকাশ মিনা ও অন্যান্য শীর্ষ আইএএস অফিসারদের। আইপিএস অফিসারদের মধ্যে তালিকায় রয়েছেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী ও আসানসোল পুলিশ কমিশনারের নাম। জানা গিয়েছে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যগুলির কাছে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক নিয়োগের জন্য আমলা ও পুলিশ কর্তাদের তালিকা চেয়েছিল কমিশন। বাংলা নাকি সেই তালিকা পাঠায়নি, তাই জাতীয় নির্বাচন কমিশন নিজে থেকেই আইপিএস ও আইএএস অফিসারদের তুলে নিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েনও। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এক সংবাদ মাধ্যমে বলেন, রাজ্য সাহায্য করেনি তাই কমিশন কয়েকজনকে তুলে নিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন বিজেপিকে সাহায্য করার জন্য এই কাজ করছে বলে তোপ দেখেছেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, জাতীয় নির্বাচন কমিশন বিজেপির দলদাস, বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নানা রকম কারচুপি ও অনৈতিক কাজ করে যাচ্ছে। বিজেপির অনুকূলে যত রকম প্রভাবিত করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে এই নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, বুঝবে কত ধানে কত চাল। উল্লেখ্য, এই সময় বাংলায় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে। শুনানি প্রক্রিয়া শেষ হলেই 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে, কিন্তু শোনা যাচ্ছে পিছিয়ে যেতে পারে সেই তারিখ।
তবে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পরপরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে অনুমান। তবে শুধু বাংলা নয়, নির্বাচন রয়েছে অসম, তামিলনাড়ু, কেরল, পুদুচেরিতেও বিধানসভা নির্বাচন রয়েছে। তার মাঝে অন্য রাজ্যগুলিতে বিশেষ পর্যবেক্ষক ও পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগের জন্য বাংলার অফিসারদের তুলে নিল কমিশন। এবার আসছি পরবর্তী সংবাদে। সিঙ্গুর থেকেই শুরু হয়েছিল 34 বছরের বাম শাসনের পতনের পথচলা। সেই সিঙ্গুরের পুণ্যভূমি ছুঁয়েই এবার বাংলার মাটিতে বিজেপিকে রুখে দেওয়ার শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সভা থেকে জনতার উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা, বিজেপিকে বাংলার মাটিতে ঢুকতে দেব না। এদিন সিঙ্গুরের মাটি থেকে 41 মিনিটের বক্তব্যের বেশিরভাগ সময় মমতার কণ্ঠে ছিল হুঁশিয়ারি কটাক্ষ। একবার 10,000 টাকা আর ইলেকশনের পরই বুলডোজার, এই হচ্ছে ওদের নীতি। একই সঙ্গে এসআইআর ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে আক্রমণের সুর আরও চড়ান মুখ্যমন্ত্রী। বাংলার কোনো যোগ্য ভোটারের নাম বাদ গেলে তিনি যে চুপ করে বসে থাকবেন না তা স্পষ্ট করেন তিনি। নাটকীয় ভঙ্গিতে তার ঘোষণা, আমাকে তোমরা ঘেঁচু করবে, জেলে ভরো, গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে মায়েরা জবাব দেবে, বোনেরা জবাব দেবে, ঘরে ঘরে নাড়ু তৈরি হবে। এরপর খানিক থেমে জনতার দিকে তাকিয়ে প্রশ্ন ছড়েন মুখ্যমন্ত্রী, নাড়ুর অপোজিট কি মিলিয়ে বলো? প্রথম অক্ষর বলে দিচ্ছি, ঝ একার। সঙ্গে সঙ্গেই মাঠ জুড়ে একসঙ্গে গর্জে ওঠে উত্তর, ঝাঁটা। মমতা জানান, এসআইআর নিয়ে কেন্দ্র কমিশনের চক্রান্ত রুখতেই সিঙ্গুরের মাটি ছুঁয়ে তিনি দিল্লি যাবেন। যদিও বুধবারই তার দিল্লি সফরের কথা ছিল, কিন্তু সকালে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে সফর একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এরপর ফের এসআইআর প্রসঙ্গে বিজেপিকে তোপ দেখে বলেন, আজ না হলে কাল আমি দিল্লি যাবই, দরকার হলে কোর্টে যাব। আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে সব ডকুমেন্ট রেখে দিয়েছি। জ্যান্ত মানুষকে মৃত বানাচ্ছেন। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা না দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তীব্র কটাক্ষ করেন মমতা। তার মন্তব্য, সব ঝুঠে। 5 বস্তা বই পাঠিয়েছিলাম দিল্লিতে, বাংলার জন্য রিসার্চ টিম তৈরি করেছিলাম, তবু বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেননি। আপনারা বাংলায় কথা বললে মানুষকে মারেন। এসআইআর প্রক্রিয়ার নামে মানুষকে হয়রানি করা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, মেয়েরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে পদবি বদলায়, এটাই স্বাভাবিক। তা বলে সবাই বাদ, হিন্দু হিন্দু করে হিন্দুদের মারছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে মহিলা বিরোধী বলে কটাক্ষ করেন তিনি। প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রীকে জানাতে চাই, আপনার স্ত্রীর টাইটেল কি? হোম মিনিস্টারের স্ত্রীর টাইটেল কি? একই সঙ্গে এসআইআর ইস্যুতে মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না, আত্মহত্যা করবেন না, এটা বাংলা, ডাকছে ডাকুক যাবেন। এখানে ডিটেনশন ক্যাম্প হবে না। ওরা অহংকার দেখাচ্ছে, এই অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করব। এবার আসছি পরবর্তী সংবাদে। ফের রথযাত্রা বের করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি। উত্তরবঙ্গের শক্তি বেশি থাকায় শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত হবে, তারপর পর্যায়ক্রমে রাজ্যের অন্যত্র পৌঁছাবে সেই রথ। পরিবর্তন যাত্রা হিসেবেই পরিবর্তনের ডাক দিয়ে রথ নিয়ে জেলায় জেলায় রোড শো, সভা ইত্যাদি করবে বিজেপি। অন্যদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময় গৃহ সম্পর্ক অভিযানও করবে বিজেপি। উত্তরবঙ্গে 50 লক্ষ মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপির রথ পৌঁছাবে জেলায় জেলায়। রথের চেপেই প্রচার হবে গুচ্ছ গুচ্ছ রোড শো। শিলিগুড়িতে বিজেপির জেলা সভাপতি অরুণ মণ্ডল জানান, ফেব্রুয়ারি মাসে সভা সমাবেশ হবে না, তাই বিকল্প হিসেবে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা। নেতারা কর্মীদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন। মার্চের প্রথম দিন থেকে ফের প্রচার বড় আকারে শুরু করতে রাজ্যব্যাপী রথযাত্রা শুরু হবে। তার সূচনা হবে শিলিগুড়ি থেকেই। অন্যদিকে ভোট এগিয়ে আসতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতারা। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে রণনীতি, সে কথাই বলছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলছেন, পরীক্ষার সময় আমরাও বড় সভা ইত্যাদি করছি না, কিছু স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, দলের তরফে কিছু পরিকল্পনা এসেছে, সেগুলি করবেন তৃণমূল কর্মীরা। তার সাফ কথা, আমরাও হাত গুটিয়ে বসে নেই। প্রসঙ্গত 21-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফলাফল মোটের উপর ভালো হয়েছিল। 19-এর লোকসভাতেও দিকে দিকে ফুটেছিল পদ্ম, কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলে দেয় ঘাসফুল শিবির। এখন দেখার আসন্ন ভোটে কার পাল্লা ভারী হয়। এবার আসছি পরবর্তী সংবাদে। এসআইআর একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবার পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই এসআইআর হচ্ছে, কিন্তু কোথাও থেকে তেমন কোনো অশান্তির খবর পাওয়া না গেলেও সব থেকে বেশি এই এসআইআরকে কেন্দ্র করে অশান্তি এবং উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে বাংলা থেকে। এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত এই এসআইআরের বিরোধিতা করতে শুরু করেছে। অনেক জায়গা দিয়ে তাদের নেতাকর্মীরা গিয়ে আইন হাতে তুলে নিয়ে শুনানি প্রক্রিয়া বাধা দেওয়ার চেষ্টা করছেন, আর এর ফলে বিরোধীরা
প্রশ্ন তোলার সুযোগ পেয়ে যাচ্ছে যে এসআইআরের ফলে তৃণমূলের এত ভয় কিসের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রত্যেকটি নেতা নেত্রীর দাবি, তৃণমূল খুব ভালো করেই জানে এসআইআর হলে অবৈধ ভোটারদের নাম বাদ যাবে, আর এতদিন তাদের নাম রেখে তৃণমূল ক্ষমতায় জিতে এসেছে। তাই সেই সমস্ত অবৈধ ভোটারদের নাম বাদ গেলে তারা আর ক্ষমতায় আসতে পারবে না, জন্যেই তাদের এই এসআইআর নিয়ে এত আতঙ্ক এবং বিরোধিতা। তবে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, কিন্তু প্রথম দিন থেকে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন চূড়ান্ত তালিকা বেরোনোর পর্যন্ত অপেক্ষা করুন। চূড়ান্ত তালিকা বেরোলে প্রায় 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে। আর আজ বিজেপির সর্বভারতীয় সভাপতির সামনেই বক্তব্য রাখতে গিয়ে সবে ব্রেকফাস্ট হয়েছে। লাঞ্চের পর চূড়ান্ত তালিকা বেরোলে তৃণমূল বলবে আর তারা ভোটে লড়াই করবে না বলে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুনানি পর্ব শুরু হয়েছে, তবে সেই শুনানি পর্বকে কেন্দ্র করেও বিভিন্ন জায়গা থেকে উত্তেজনার খবর আসছে। তৃণমূল কংগ্রেস যেভাবেই হোক মানুষকে পরিকল্পনামাফিক এসআইআরের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা করছে বলেই দাবি করছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে নিজের অবস্থানে অনড় থেকে এখনো পর্যন্ত 58 লক্ষ নাম বাদ গেলেও ভবিষ্যতে তৃণমূলের জন্য আরও বড় দুঃসংবাদ আসছে এবং তখন তারা আতঙ্কগ্রস্ত হয়ে আর ভোটে লড়বে না বলেই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন দুর্গাপুরে বিজেপির সভাপতির উপস্থিতিতে একটি দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই এসআইআর নিয়ে তৃণমূলের আতঙ্ক বাড়িয়ে দেন তিনি। শুভেন্দু বলেন, এসআইআর নতুন নয়, এটা নভেম্বর, এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে। কত নাম বাদ গিয়েছে? 58 লক্ষ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই। তৃণমূল বলবে ভোটে লড়ব না, ফাইনাল ভোটার লিস্ট বের হতে দেন। এসআইআর নির্বাচন কমিশন করে, আমরা করি না। এবার আসছি পরবর্তী সংবাদে। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড় চমক তৃণমূল কংগ্রেসের। রাজ্যের শাসক দলে যোগ দিলেন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দ্বিতীয় স্ত্রী অরুণা মার্ডি। বুধবার কলকাতায় এসে তৃণমূলে যোগ দেন তিনি, আর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন ব্রাত্য বসু, বীরবাহা হাসদা, ছিলেন যুব তৃণমূলের মালদহের সভাপতি প্রসেনজিৎ দাসও। তার দ্বিতীয় স্ত্রীর তৃণমূলের যোগদানের খবর পেয়ে দিল্লি থেকে খগেন মুর্মু পাল্টা তৃণমূলকে আক্রমণ করেন। ভোটের আগে সহানুভূতি পাওয়ার চেষ্টায় তৃণমূল এসব করছে বলে তার দাবি। অরুণা মার্ডি গাজলের দেওতলার বাসিন্দা। তিনি শহরের হ্যান্টাকালি এলাকার এক আবাসনে দত্তক নেওয়া এক মেয়েকে নিয়ে থাকেন। তিনি জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে চাকরি করতেন। প্রায় 30 বছর আগে খগেন মুর্মুর সঙ্গে তার বিয়ে হয়, তবে গত 12 বছর তারা আর একসঙ্গে থাকেন না। স্থানীয় বাসিন্দারা বলছেন, অরুণাকে কখনো খগেনের সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি। এদিন অরুণার হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে ব্রাত্য বলেন, দিদিকে ভালোবেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযোগ্যে অনুপ্রাণিত হয়ে আমাদের সংগঠনে যোগ দিতে চান অরুণা মার্ডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহমতে তৃণমূল কংগ্রেসের বৃহৎ পরিবার অরুণা মার্ডিকে আমরা স্বাগত জানাই। কিছু নেতা নেত্রীকে আমরা নিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে একজন অরুণা মার্ডি, তাকে আমি দলের তরফে স্বাগত জানাই। অরুণা মার্ডি তৃণমূলের যোগদান নিয়ে খগেন মুর্মুকে কটাক্ষ করে মালদহের তৃণমূল নেতা তথা রাজ্য তৃণমূলের সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, খগেন বাবুর দুর্ভাগ্য তার দ্বিতীয় স্ত্রী তার সঙ্গে না থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। দিল্লিতে বসে তার দ্বিতীয় স্ত্রীর তৃণমূলে যোগদানের খবর পান খগেন মুর্মু। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের এটা নোংরা রাজনীতি, সহানুভূতি পেতে এসব করছে, তবে কোনো সহানুভূতি পাবে না। মেয়ে দত্তক নেওয়াকে কেন্দ্র করে 2014 সাল থেকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই জানিয়ে বিজেপি সাংসদ বলেন, ও আলাদা থাকে, আলাদা বাড়ি করেছে। 2014 সাল থেকে আমাদের পরিবারের সঙ্গে ওর যোগ নেই, আমার সঙ্গে ও আলোচনা করেনি। তৃণমূল একজন জনপ্রতিনিধিকে যেভাবে রক্ত ঝরিয়েছে, ওরা কখনো সহানুভূতি পাবে না। আমাদের খুন করার পরিকল্পনা করেছিল। সারা বাংলার আদিবাসীরা তৃণমূলের উপর ক্ষিপ্ত, জবাব দিতে তৈরি রয়েছে। তাই আদিবাসীদের মধ্যে দুর্বলতা তৈরি করতে তৃণমূল এটা করছে, ভাবাবেগ তৈরির চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই লাভ হবে না, হেরে ধূলিসাৎ হয়ে যাবে। এর আগে বিষ্ণুপুরেও একই কাজ করতে চেয়েছিল, বিষ্ণুপুরে যা ফল হয়েছে এবারে তাই হবে। প্রসঙ্গত, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ 21-এর নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন।